আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য এবং পুষ্টিতে। আমি আপনাদের সাথে আছি ডাক্তার জামান সানি, এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্বনামধন্য পুষ্টিবিদ, এবং ওনার নাম হচ্ছে পম্পি রয়। চলুন আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হই। কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা ধরেন খুব মিষ্টি ভালোবাসে কিন্তু তাকে মিষ্টি বন্ধ করতে হবে, তার ডায়াবেটিস নাই, একটা স্বাভাবিক মানুষ, কিন্তু উনি জানতে পেরেছেন যে চিনি খাওয়াটা আসলে খুব বেশি ভালো না, তাকে মিষ্টি বন্ধ করতে হবে। উনি কিভাবে আগালে উনি ওনার গন্তব্যে পৌঁছাতে পারবেন? এরকম মানুষকে আমি অনেক কাছ থেকে দেখেছি। আপনি যেটা বলছেন, শুরুতে বললে খুব মনে কষ্ট পায়, মনটা এত খারাপ হয়ে যায়, ইস আমার এত পছন্দের খাবার, আমি এটা ছেড়ে কিভাবে থাকবো। কিন্তু হ্যাঁ, যখন তার শারীরিক কন্ডিশনটা তাকে বুঝিয়ে বলা হয়, বা কেন, আমি তাকে আগে একটাই প্রশ্ন করি, আপনি কেন মানে এটা ছাড়তে চাচ্ছেন? কেউ আপনাকে বলেছে বলে, বা নাকি আপনি নিজে বুঝেছেন যে এটাতে আমার শরীরে কোনো ক্ষতি হচ্ছে? আমি নিজে বুঝেছি, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি চিনি ভালোবাসি, কিন্তু আমি বুঝেছি সে আমার জন্য ভালো না, তা আমি তাকে কিভাবে ছাড়বো? আমাদের কিন্তু বড় সমস্যা কি জানেন, আমরা জানি বুঝি কিন্তু মানি না। আমরা দিন দিন এজন্য কিন্তু পিছনে পড়ে যাচ্ছি, সেটা স্বাস্থ্যগত কারণে হোক বা অন্য যে কোনো কারণে। হ্যাঁ, আমি বুঝছি, আমি জানছি, কিন্তু আমি মানছি না। এই মানানোটাকে আমার নিজেকেই মানাতে হবে। আমি তখন, আমি যেমন ওয়েটটাকে মেনটেন করার জন্য আমি নিজেকে বোঝাই, নিজেকে বোঝানো। আমি কি বোঝাই যে আমি বিভিন্ন ধরনের ড্রেসে আমি নিজেকে দেখতে পছন্দ করি, তো আমি সেজন্য আমি নিজেকে ফিট রাখতে চাই। তো এরকম যখন সামনে উল্টো দিকে একজন এসে বসেন, আমি তাকে আগে জিজ্ঞাসা করি, আপনি কেন এটা করতে চাচ্ছেন? ওজনটা কমাতে চাচ্ছেন বা বাড়াতে চাচ্ছেন? কেন? কারণটা কি? আপনি কি নিজে জানেন, নাকি আপনাকে কেউ বলেছে বলে? হ্যাঁ, কেউ বললেও কিন্তু কাজ হয়। দেখা গেল আমার পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ আমাকে বলল যে তোমার এই যে এত ওজন বেড়ে গেছে, তোমাকে দেখতে ভালো লাগছে না। এটা কিন্তু মাথায় কাজ করে। তখন মনে হয় কি যে না, আমাকে ওজনটা কমাতে হবে। কথায়ও কাজ হয়, আবার নিজে বুঝেও হয়। আমি যেমন নিজেকে বোঝাই, নিজে বুঝলে সবচেয়ে বেশি কাজ হয়, সবচেয়ে বেশি কাজ হয়। তো ওই প্রশ্নটার উত্তর হচ্ছে এটাই, যে নিজেকে বোঝাতে হবে যে সমস্যা, চিনি খেলে সমস্যা হচ্ছে, মিষ্টিতে অসুবিধা আছে, আমার বেশি বেশি বয়স দেখাবে, আমি বয়সের আগে বুড়িয়ে যাব। তো সেটা যদি না হতে চায়, তাহলে আমাকে মানতে হবে, খাওয়াটা কমাতে হবে। আর চিনির ব্যাপারে আরেকটা জনপ্রিয় কনসেপ্ট, সেটা হচ্ছে ধারণা করা হয় যে একজন মানুষ যার ডায়াবেটিস নেই, উনিও যদি বেশি বেশি চিনি খান, তার কি ডায়াবেটিসটা আর্লি হয়ে যাবে, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে? না, এটা আমি এখনো অবধি কোনো পড়ালেখা করে জানিনি যে বেশি চিনি বেশি মিষ্টি খেলে তার ডায়াবেটিস হয়। কারণ আমার বাড়িতেই আছে ভয়ঙ্কর লেভেলের মিষ্টি খাওয়া মানুষজন। আমার শাশুড়ি তো, আমার তারপর আমার মা, এরা প্রতি মিলে মিষ্টি খায়, কিন্তু এদের সুগার লেভেল একদম নিয়ন্ত্রণে আছে। ফ্যামিলি হিস্ট্রি ছিল, পূর্ববর্তী প্রজন্মের মানুষদের ডায়াবেটিস ছিল? আছে, আমার শাশুড়ির বাবার ছিলেন, কিন্তু উনি কিন্তু ফিট, ওনার প্রবলেম নাই। হ্যাঁ, চিনির পরেই যার কথা না বললেই নয়, সেই ভদ্রলোক হচ্ছেন লবণ। এই লবণ নিয়ে আমাদের আরেক ধরনের কিন্তু অ্যাফিনিটি কাজ করে। অনেক মানুষ আছেন যে রান্নায় লবণটা যদি বেশি না হয়, তার মুখে স্বাদই আসে না। সে বলেন যে না, রান্নাটা কেমন জানি হয়েছে, কি জানি একটা মিসিং। এই লবণের ব্যাপারে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন যে এই লবণের আধিক্য কখন হচ্ছে আর লবণের প্রয়োজনীয়তা কতটুকু? হ্যাঁ, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আমাদেরকে প্রত্যেকেরই জানা উচিত। আমি ইভেন আমার রুগীদেরকে বলি যে আমার বেশি জানার প্রয়োজন নেই, রুগী হিসেবে আপনাদেরকে বেশি জানতে হবে, কারণ জানলে না তবে মানতে ইচ্ছে করবে। তো এই লবণের ব্যাপারটা হচ্ছে, এখানে দুইটা ব্যাপার আছে। আমি অনেককে বলতে শুনি যে কাঁচা লবণ, হ্যাঁ কাঁচা লবণ খাওয়া যাবে না। লবণ কাঁচা হোক বা রান্না করা হোক, আমি যেভাবেই খাই, এটা ডিরেক্ট ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। এটা আপনিও আরো ভালো জানবেন যে লবণের ব্যাপারটা। হ্যাঁ, এখন আমাকে জানতে হবে যে আমার প্রতিদিন কতটুকু লবণ প্রয়োজন। হ্যাঁ, তো একজন পূর্ণবয়স্ক মানুষ সারা দিনে 5 গ্রামের কম লবণ খেতে পারে সুস্থ থাকতে গেলে। এখন একজন মানুষের রান্না তো আর একসাথে মানে একবারে একা একা করা সম্ভব না। একটা মানে পারিবারিকভাবে তার রান্না হচ্ছে, তো সেই পরিবারে কতজন সদস্য থাকতে পারে? দেখা গেল যে 1 থেকে 3 জন বা 3 থেকে 4 জন। তো সেখানে আমি লবণের কাউন্টটা কিভাবে করব? 1 টেবিল চামচ মানে 15 গ্রামের কম,
এটা কিন্তু অনেক কম। মানুষ ভাববে যে এটা কি বলছে, কিন্তু সত্যি সুস্থ থাকতে গেলে কিন্তু লবণের এই মাত্রাটা ঠিক রাখা খুবই জরুরি। আরও একটা ব্যাপার, অনেক সময় দেখা যায় যে আমার ব্লাড প্রেশার ভীষণভাবে বেড়ে গেছে, তখন কি করে যে গ্রামের দিকে এটা বেশি প্রচলিত যে আমি তেঁতুলের সাথে লবণ গুলে একটা শরবত নিয়ে খেয়ে ফেললাম, ব্লাড প্রেশার বেশি, কিন্তু সে ভাবছে এটা খেলে তেঁতুলের সাথে লবণ দিয়ে খাচ্ছি আমার ব্লাড প্রেশার কমে যাবে। সে ব্লাড প্রেশার কমানোর থেকে আরো বাড়িয়ে ফেলছে নিজের অজান্তে। লবণ, চিনি, তারপরে লেবু দিয়ে শরবত করে খেয়ে নিচ্ছে ব্লাড প্রেশার বেশি বলে, তার অজান্তে সে কিন্তু তার প্রেশারটাকে আরো বাড়িয়ে ফেলছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, লবণ পানি আমরা তখন ইউজ করি যখন প্রেশারটা কম পাওয়া যায়, দ্রুত বাড়ানো দরকার সে সময়ে, কিন্তু এই হচ্ছে লবণ। আমরা যে স্যালাইন খেয়ে থাকি, ওরাল স্যালাইন, সেটাও তো এক ধরনের সল্ট। অবশ্যই অবশ্যই সল্ট। হ্যাঁ, এই সল্টের ব্যাপারে আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এই সল্টের পরিমাণটা কেমন হওয়া উচিত? বাচ্চা, বয়স্ক মানুষ প্রত্যেকের ক্ষেত্রে এটা কম হবে। কম হবে? হ্যাঁ, এটা কম হবে। অর্থাৎ একদম ছোট বাচ্চা যার ধরেন বয়স 1 বছরের কম, তার খাবারে কি সল্ট দেওয়াটা নিরাপদ? হ্যাঁ, অবশ্যই। তারও একটা নির্দিষ্ট অল্প মাত্রায়, তারও একটা নির্দিষ্ট পরিমাণ আছে শরীরের, তার রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য তারও সামান্য পরিমাণে সল্ট দরকার আছে। পুরোপুরি সবকিছু বাদ দেওয়া যাবে না, পুরোপুরি বাদ দেওয়া যাবে না, বাচ্চাকেও দেওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। আর এই যে লবণটা, আপনি একটা সুন্দর হিসাব দেখালেন যে রান্নার ক্ষেত্রে আমরা কিরকম রাখতে পারি, কিন্তু আসলে তো আমরা শুধুমাত্র যে রান্নায় লবণ খাচ্ছি তা না, আমি একটা বাইরে চিপস খাচ্ছি, পটেটো ক্র্যাকারস, হ্যাঁ, এখানে তো লবণই লবণ প্রচুর। এই যে প্যাকেট ফুড, ক্যান্ড ফুড, আসলে বাইরে একটা বার্গার খাচ্ছি, হ্যাঁ, আমি বাইরে একটা ঝালমুড়ি খাচ্ছি, একটা পেঁয়াজু খাচ্ছি, ডালপুরি খাচ্ছি, আলুর চপ খাচ্ছি, সবই তো লবণ। সেজন্যই তো সবাইকে মানে পারিবারিক খাদ্যাভ্যাসের সাথে আমি রিলেট করতে চাইছি। আমার কনসেপ্টটা এরকম যে সবাই আসেন, আমরা ঘরে রান্না করা নির্ভেজাল সুন্দর খাবার খেয়ে অভ্যস্ত হই, ইভেন বাচ্চাদেরকেও। হ্যাঁ, ফ্যামিলি ফুডের সাথে বাইরের খাবারটার উপর জোর কমাতে হবে একদমই। কিন্তু আমাদের যেই ধরনের জীবন, যে আমরা সবাই বাইরের কাজ নিয়ে খুব ব্যস্ত, হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চারা সবাই ব্যস্ত, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে আর একটু সহজ করা যায়, যে কোন ডিসিপ্লিন গুলো মেনে চললে যে জীবনটা একটু সহজ হবে, যে খাদ্যাভ্যাসটা কিরকম করলে আমরা খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণটা আনতে পারবো? ব্যস্ততা তো আদিকাল থেকেও ছিল। আমি আমার মাকে দেখেছি, ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম যে আমাদের পরিবারে তখন 25 থেকে 26 জন, গ্রামে এত মানুষ। আমার মা বাড়ির বড় বউ, সে প্রত্যেকের জন্য রান্না করেছে, নিজের খাবারটা টিফিন বক্সে ভরেছে, সে স্কুলে চলে গিয়েছে। এবং আমার বাবাও স্কুল টিচার, তার জন্য খাবার রেডি করে সে দিয়ে গিয়েছে, আমাদের খাবার রেডি করে রেখে গেছে। যতই ব্যস্ততা থাকুক, যতই, বিকেল 4টা 5টার পরে সে বাসায় ফিরেছে, রাতের খাবার রেডি করেছে, সকাল আর দুপুরের খাবারটা সে একবারে রেডি করে গিয়েছে। কিন্তু এখন আমরা অত্যাধিক অলস, সোজা কথা, আমরা সময় পেলেও কাজটা করতে চাই না, ঘরে বসে আমরা অর্ডার করছি। এবং হ্যাঁ, অর্ডার করা খাবারও যে খারাপ হবে সেটা না, তাদেরকেও মাথায় রাখতে হবে আমি যে খাবারটা সাপ্লাই করছি সেটার যেন পুষ্টিমানটা ঠিক থাকে। অর্থাৎ এটা আমাদের সাথে সাথে এই যে রেস্টুরেন্টের লোকজন, তাদেরকেও অনেক সচেতন হতে হবে, প্রত্যেককে সৎ থাকতে হবে এই বিষয়ে, স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হবে যে আমি খাবারে অতিরিক্ত স্বাদ লাগার জন্য অতিরিক্ত কিছু দিব না, যে চটকদার কিছু তৈরি করে মানুষকে খাইয়ে দিলাম, সে বারবার আসবে, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। সবচেয়ে বড় কথা যে একটা ব্যাপারে মানে একটা লাইনে সবকিছু কিন্তু কনক্লুশন আসা যায়, সেটা হচ্ছে আমাদেরকে সৎ থাকতে হবে, সৎ হতে হবে, হ্যাঁ, এবং সচেতন হতে হবে। একদমই তাই, সৎ এবং সচেতন হওয়াটা খুবই জরুরি। চমৎকার। আরেকটা ব্যাপার যেটা আসলে খাদ্য এবং পুষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা নিয়ে একটু জানতে চাই। আর এই ব্যাপারটা হচ্ছে ফুড অ্যালার্জি। ফুড অ্যালার্জি নিয়ে দেখেন আমরা সবাই ভীত সন্তুষ্ট থাকি, যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটাতে আমার অ্যালার্জি, ওটাতে তোমার অ্যালার্জি, বেগুন ধরেছো কেন, চিংড়ি মাছ তুলেছো কেন, গরু মাংস খাচ্ছ কেন। তো এই ফুড অ্যালার্জি নিয়ে আমাদেরকে যদি একটু ধারণা দিতেন যে ফুড অ্যালার্জিটা আসলে কি? হ্যাঁ, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলা উচিত আমারও মনে হয়, কারণ অ্যালার্জি বলতে আমরা কি বুঝি, অ্যালার্জি জিনিসটা কি? অনেকে ভাবে যে অ্যালার্জি মানে গায়ে চুলকাতে হবে, লাল লাল র্যাশ দেখা যাবে, এটাই অ্যালার্জি, কিন্তু আসলে কি তাই? অ্যালার্জি বলতে আমি আরো কি কি বুঝি, আমার হাঁচি কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আমার পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়ার মতো ব্যাপারও ঘটতে পারে অ্যালার্জির জন্য।
তো আমি যদি নির্দিষ্ট কয়েকটা খাবারে একদম সিলপেটা করে দিই যে পুঁই শাক, চিংড়ি মাছ, কচুরমুখী, বিফ, এগুলো কোনোটাই খাওয়া যাবে না, কারণ এগুলোতে অ্যালার্জি আছে, সেটা একদমই ভুল কথা। কারণ অ্যালার্জি ম্যান টু ম্যান ভ্যারি করছে। আমি অনেককে দেখেছি মিষ্টি কুমড়াতে তার অ্যালার্জি হচ্ছে। মিষ্টি কুমড়ার মতো নিরীহ একটি সবজি, তাতে তার অ্যালার্জি হচ্ছে। অনেকের দুধে সমস্যা, কিন্তু দুধ থেকে তৈরি যে টক দই, তাতে কিন্তু তার প্রবলেম হচ্ছে না। তো কত একটা মানে জিনিসটা এতটা মানে সহজ না। আমি সহজে কিছু খাবারের চিলপেটা করলাম, সেটা কিন্তু এটা প্রত্যেক মানুষ থেকে মানুষে খুব বেশি ভ্যারি করছে। একদমই তাই। নির্দিষ্ট কিছু খাবারে যে অ্যালার্জি আছে এটা বলাটা মুশকিল। অ্যালার্জি মানেই হচ্ছে যে খাবারটা আমার সহ্য হচ্ছে না। আমার কোন খাবারে অ্যালার্জি, এটা আমি কিভাবে বুঝতে পারবো? আমি খেয়ে বুঝবো। মানে জীবনে কখনো না কখনো আমাকে এটা এক্সপেরিয়েন্স করে বুঝতে হবে। একদমই তাই। এবং যদি আমি বুঝেই ফেলি যে আমার ধরেছে অ্যালার্জিতে, যদি মাইল্ড অ্যালার্জি হয়, সেটা তো আপনি খুবই ভালো বুঝবেন। তাহলে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী বাজারে প্রচলিত যে অ্যান্টিহিস্টামিন আছে সেটা ইউজ করতে পারে। কিন্তু যদি সিভিয়ার প্রবলেম হয়, শ্বাসকষ্টের মতো জটিলতা শুরু হয়, তো আমি বলবো সেক্ষেত্রে তাদেরকে এটা অ্যাভয়েড করতে, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে, যেটাতে তার সমস্যা হয়েছিল। অর্থাৎ এই খাবারটা অ্যালার্জিক, এই ভয়ে কোনো শিশুকে জীবনেও এই খাবারটা দিলাম না, সেটা করা যাবে না। একদমই না, একদমই না। সে তার জীবনে সবকিছু টেস্ট করে দেখবে, একদমই দেখে বুঝবে যে না, এইটাতেই আমি অ্যালার্জি। না, বাবার হয়েছে, মার হচ্ছে সমস্যা, তার মানে আমি ধরে নিচ্ছি আমার বাচ্চারও সমস্যা হবে বলে আমি খেতে দিচ্ছি না। এটা খুবই একটা ভুল ধারণা। এবং এটাই কিন্তু আমরা করে থাকি। আমরা সাধারণত এই ভয়টা খুব পাই যে না। আমরা আরো একটা জিনিস করে থাকি, যে ঠান্ডা গরমের ব্যাপারটা। এখন দেখি যে আমার ভীষণ শীত করছে, আমি কাঁথা, লেপ যা আছে সব গায়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমার বাচ্চা যার মেটাবলিজম রেট অনেক বেশি, হ্যাঁ, আমি বাচ্চাটাকে আরো কাঁথা কম্বল দিয়ে ঢেকে রাখছি, কয়েকদিন পরে দেখা যাবে নিউমোনিয়া। আমি আমার সাথে আমার বাচ্চাকে তুলনা করছি, কিন্তু ওই বাচ্চাটা ঘেমে গরমে ওর নিউমোনিয়া ধরেছে, এদিকে আমরা কেউই নজর দিচ্ছি না। সুতরাং আমার খাবারের সাথে আমি বাচ্চার খাবার, আমার শারীরিক যে অনুভূতি, এটার সাথে বাচ্চার অনুভূতি, এটা মিলালে চলবে না। বাচ্চারটা বাচ্চার মতো, বড়দেরটা বড়দের মতো। চমৎকার, চমৎকার। যেহেতু বাচ্চাদের প্রসঙ্গ চলেই আসলো, আমি আরেকটা ব্যাপার একটু জানতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা বড় হতে হতে কিছু নন কমিউনিকেবল ডিজিজ আমাদের হয়ে যায়, যেটা আসলে কিউরেবল না। যেমন ধরেন হাইপারটেনশন, ব্লাড প্রেশার অনেক হাই, ডায়াবেটিস, হৃদরোগ, এই ব্যাপারগুলো ছোটবেলা থেকেই আমাদের খাদ্যাভ্যাসের সাথে রিলেটেড। তো একদম ছোটবেলা থেকে একটা শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে, কোন ব্যাপারগুলো খেয়াল রাখলে তার এই ধরনের ডিজিজগুলো, যেগুলো খাদ্যের সাথে সম্পর্কিত, কিছুটা নিয়ন্ত্রণ করা যায়? এটা আমি বলবো যে এটা একটা লম্বা প্রসেস। যখন একজন প্রেগনেন্ট মহিলা, তার পরিচর্যা আমরা করছি, সেখান থেকে এই চিন্তাটা মাথায় নিয়ে আসা উচিত। সেখান থেকেই আমি যদি একজন মায়ের যত্ন খুব ভালো করে নিতে পারি, সেই মা একজন সুস্থ বাচ্চাকে জন্ম দেবেন। এবং বাচ্চা জন্মানোর পর থেকে আমরা কি করি, খুব বড় বড় ভুল করি আমরা, মানে আমি নিজে মা হওয়ার পরেও বুঝেছি এটা। সেটা হচ্ছে যে আমার বাচ্চা, আমি তাকে নিয়ে একটা আলাদা রুমে খাওয়াতে নিয়ে যাচ্ছি। কারণ কি, এক জায়গায় বসে খেলে আমার বাচ্চা খুব ঝামেলা করবে, চিৎকার করবে, এটা ধরবে, হ্যাঁ, এই ভয়ে আমি বাচ্চাকে নিয়ে আলাদা একটা রুমে বা টেলিভিশনের সামনে বসে আমি বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছি, যেটা খুবই খারাপ। বাচ্চাকে পরিবারের খাবারের সাথে অভ্যস্ত করতে হবে, এবং ওই ছোট থেকে ওই পরিবারে কি কি খাবার রেডি হচ্ছে, খাবারগুলো কিভাবে সার্ভ করা হচ্ছে, কি কি মেনু আছে, ও সবার সাথে বসে খাবে, ফ্যামিলি ফুডে অভ্যস্ত হবে আস্তে আস্তে। তাহলে তার বাইরের খাবারের টেন্ডেন্সিটা কমে যাবে। আমি এটা পেরেছি আমার নিজের ঘরে করতে, যে আমার বাচ্চাটাকে আমি এটা শেখাতে পেরেছি। বাইরের খাবারের থেকে সে ঘরের খাবারই বেশি পছন্দ করে। বিয়ে বাড়ি থেকে সে দাওয়াত খাওয়ার পরে যখন সিঁড়ি দিয়ে ওঠে, বাসায় লিফটে ওঠে, তখন সে আমাকে বলে যে মা, ঘরে কি কোনো খাবার পাওয়া যাবে? মানে সে ওটা খেয়ে মানে খুশি থাকে না। তার শাক, বাসার যত সবজি দিয়ে রান্না করা, মাছ, ডিম, বাসাতেই আমি যেটা রান্না করব সেটা তার খুব পছন্দ। এটা মাদেরকে একটু কষ্ট করে সচেতন হয়ে বাচ্চাদেরকে এগিয়ে নিতে হবে। এটা মাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজটা করতে হয়। একদমই তাই, একদমই তাই। এটা তো ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। যেমন আমার এক্সপেরিয়েন্স হচ্ছে, বাচ্চাকে ইউটিউব ছেড়ে না দিলে বাচ্চা বলবে খাবো না। এই যে তার এই হরতাল থেকে মুখ ফিরিয়ে আনা, এটা তো খুবই
খুবই এটা কিন্তু আমি বলবো যে এক্ষেত্রে আমি ওই বাচ্চার কোনো দোষই নাই, ও তো ভ্যাকান্ট, ও তো কিছু হ্যাঁ। জেনে শুনে আসেনি, জেনে তাকে শুনে তো আসেনি। আমি অভ্যস্ত করাচ্ছি, অভ্যস্ত করাচ্ছি। এটা আমারই দোষ। আমি মা, আমি তাকে আমার নিজের সময় বাঁচানোর জন্য, আমার নিজের কাজ গোছানোর জন্য আমি তাকে আলাদা করে রাখছি, যে তুমি এটা দেখো, শান্ত থাকো, আমি আমার কাজগুলো করি। পুরো দোষটা আমার নিজের, ওই বাচ্চাটার কোনো দোষ না। মারাই আবার অভিযোগ করছে যে কি করব, টিচারকে বলছে যে আপনি একটু বলেন আমি বাচ্চাটাকে কিভাবে এখান থেকে ফিরিয়ে আনতে পারি, আমার বাচ্চা শুধু ফাস্ট ফুড খাচ্ছে, একটু আপনি বলে দেন। ওখানে তো থাকে অল্প সময়, বেশি সময়টা তো আমি দিচ্ছি তাকে। তাহলে এই দায়িত্বটা কার? আমি বলবো এটা মা এবং পুরো পরিবার, এবং মানে পরিবারের সদস্য যারা আমরা একসাথে থাকি, আমাদের সবারই ব্যর্থতা, আমরাই পারছি না। আচ্ছা, এটা তো একটা প্রসঙ্গ গেল। এবার আমি কথা বলতে চাই আমাদের বাঙালি মায়েদেরকে নিয়ে। দেখা যাচ্ছে বাচ্চা মোটা হতে হতে হাঁটতে চলতে পারে না, আর মা সারাদিন বলে বাচ্চা কিছু খায় না। হ্যাঁ, এটা তো খুবই কনফিউজিং একটা বিষয়। আমরা অনেক বাচ্চাকে দেখি যে পেশেন্ট হিসেবে এসেছেন, কিন্তু আমার দেখে মনে হচ্ছে বাচ্চা তো অলরেডি অপুষ্টিতে ভুগছে, এই অর্থে যে বাচ্চা অলরেডি অবেস, ইয়েস। আর মা বলতে চান যে কিছুই তো খায় না, বাচ্চাটা একদম শুকিয়ে গেছে। এই ধরনের ব্যাপারগুলোতে আপনাদের কি এক্সপিরিয়েন্স যদি শেয়ার আর করতেন? সত্যি বলতে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। হ্যাঁ, তো মা অতুলনীয়। সবসময় দেখতে চান যে বাচ্চা বিশাল হ্যাঁ, হ্যাঁ। দেহি, মোটা সোটা। হ্যাঁ, মানে এটা যারা মানে কম সচেতন, যারা জানেন না এই বিষয়টা নিয়ে, যে সবসময় বাচ্চা মানে নাদুস নুদুস দেখতে সুন্দর থাকবে, এটা তাদেরই ধারণা। কিন্তু এখন অনেকেই এটা জানছে যে বাচ্চাদেরও একটা ওবেসিটির ব্যাপার আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো ওই একই কথা, মানে কিছু বাচ্চা কিন্তু জন্ম থেকে কিছু হরমোনাল ডিসঅর্ডার নিয়ে জন্মাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা আলাদা। কিন্তু যারা খাবার খেয়ে, হ্যাঁ, খাবার খেয়ে এটা হচ্ছে যাদের, সেই নিয়ন্ত্রণের, ইভেন শুধু বাচ্চা না, বড়দের ক্ষেত্রেও যেমন দেখা যায় আমার নানি, আমি অনেক মোটা হয়ে গেলে আমার নানি বলবে আল্লাহ একদম শুকিয়ে গেছো, কিছু খাস না। মানে এটা বাঙালিদের মধ্যে মনে হয় খুব কমন। হ্যাঁ, একদমই তাই। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমাদের সবাই বলবে এটা, কিন্তু আমরা তো জানি যে ওজনটা বাড়তে হলে আমার কতটা অসুবিধা, ওই বাচ্চাটার কতটা অসুবিধা হচ্ছে, বা ওর সামনে আরো কতগুলো শারীরিক জটিলতার সম্মুখীন হতে হবে ওকে। সেজন্য আমাদের উচিত ওই বললাম যে বাচ্চাকে ফ্যামিলি ফুডে ফেরত নিয়ে আসা। হ্যাঁ, এবং আমি নিজে কি করছি, বাচ্চাকে দিচ্ছি 150 থেকে 200 টাকা হাত খরচ টিফিনের জন্য। আমি বাচ্চার টিফিন রেডি করছি কি দিয়ে? আমি নুডলস, পাস্তা, বার্গার, এই ধরনের খাবার দিয়ে সময় বাঁচানোর জন্য আমি বাচ্চাকে টিফিন দিয়ে পাঠাচ্ছি। কিন্তু আমার সেখানে কি করা উচিত ছিল? আমি নিজে যেটা করি, আমি স্বাস্থ্যের ব্যাপারও আমি ভাবি যে আমি নিজে ফিট না থাকলে আমার কথা কেউ শুনবে না, আমি সেই ডক্টরের কাছে যাব মানে যিনি নিজেও ফিট এবং তার পরামর্শ আমার মানতে ভালো লাগবে, নিজে একটা ডিসিপ্লিন লাইফ লিড করে। একদমই তাই। তো আমার বাচ্চাকে আমি কি দিতে চাচ্ছি? কলা দিচ্ছি, 1 পিস পাউরুটি দিচ্ছি, নয়তো ডিম টোস্ট করে দিচ্ছি, না হলে আমি ঘরে ভালো তেলে, সুন্দর তেলে আমি তাকে ফ্রেঞ্চ ফ্রাই নিজে হাতে বানিয়ে দিচ্ছি। সময় যতই মানে ব্যস্ততা থাকুক, আমার যতই কাজ থাকুক, আমি না পারলে কাউকে বলছি বাসা থেকেই সেটা করে পাঠাও। মানে ফুডের ব্যাপারটাই কম্প্রোমাইজ করার সুযোগ একদমই না। এবং আমি আপনার সাথে গল্প করে আরেকটা ব্যাপার শিওর হলাম যে একা কখনোই ফুড হ্যাবিট চেঞ্জ করা যাবে না। পুরো পরিবারকে একসাথে, একদমই তাই। আমি যদি আনহেলদি খাই, আমার বাচ্চাও আনহেলদি খাবে। কৃমির ওষুধের ব্যাপারটা দেখেছেন? দেখেছি। আমি কি একা খেলে আমার কাজ হচ্ছে? তাহলে আমরা পরিবারের সবাই মিলে খাচ্ছি। আমি যদি সেটা মানতে পারি, তাহলে খাবারের ব্যাপারে কেন নয়? পরিবর্তনটা সবাইকে নিয়ে করতে হবে, একা পরিবর্তিত হওয়ার কোনো সুযোগ নেই। খুবই চমৎকার আড্ডা হচ্ছে আপু। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে আমি শুধু এতটুকু বলবো, আপনি যদি আমাদের দর্শকদেরকে সংক্ষেপে একটা খুব ভালো সাজেশন দিতেন। খাবার নিয়ে তো এতক্ষণ অনেক কথাই বললাম, তো খাবারের ব্যাপারে ওই যে সুস্থ যে আছেন তার কোনো ধরনের রেস্ট্রিকশনস মানারই দরকার নেই, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু শারীরিক স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না, ঘুমের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, ঘুম নিয়েও ভাবতে হবে যে ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আর হচ্ছে পারিবারিক খাদ্যাভ্যাসে আস্থা রাখতে হবে, সবাই মিলে একটা পজিটিভ একদমই চেঞ্জ আনতে হবে। বর্তমান যুগে সবাই কিন্তু পুষ্টিবিদের কাছে যেতে চায়, সবাই কিন্তু জানতে চায় যে পুষ্টিবিদ তাকে কিভাবে সাহায্য করতে পারে, সবাই তার হেলথ নিয়ে একটু সচেতন হতে চায়। কিন্তু আসলে একজন পুষ্টিবিদের কাছে আমরা কি সমস্যা নিয়ে যাব, বা গেলে আমরা কি ধরনের উপকার পাবো, এই ব্যাপারটা যদি একটু বলতেন।
আমার খাবার আমি খাবো, অসুস্থ হলে আমিই মারা যাব, সেখানে অন্য কেউ বলার কে? এই কনসেপ্টটা অনেক পুরনো হয়ে গেছে, সত্যি পুরনো হয়ে গেছে। তো পুষ্টিবিদের কাছে আমি কেন যাব না? প্রথমত বলি এই কারণে যাব যে আমি আবার নিজের শারীরিক সমস্যাগুলো একাই আইডেন্টিফাই করতে পারি না। হ্যাঁ, এখন অনেক আনঅথেন্টিক অনেক সোর্স আছে যেখান থেকে আমি খাবারের ব্যাপারে অনেক সবাই পরামর্শ তো দেখা পাচ্ছি। যায় মোবাইলে গুগল টিপে বলে ঠিক আছে এটা খাবো না, এটা বাদ, এটা একদমই। খাবো, এটা যোগ করো। কিন্তু আমি একটু বলি যে আমি দেখছি যে একটা খাবার একটা অসুস্থতার জন্য ভালো, কিন্তু আর একটার জন্য খারাপ। খারাপ। আবার আমি জানছি একটা ডায়েট চার্ট পেয়েছি, এটা হচ্ছে খেলে আমার উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকবে, কিন্তু সেখানে এমন কিছু খাবার ইনক্লুড থাকে যেটা আমার কিডনি সমস্যা বাড়িয়ে দিচ্ছে, নয়তো আমার হার্টের প্রবলেমটাকে আরও বাড়াচ্ছে। তো আমার নিজের পক্ষে কি এটা জানা সম্ভব যে আমি এই বিষয়ে কিছুই জানি না, পুষ্টি বিষয়ে বা এই মেডিকেল রিলেটেড কোনো কিছুই আমি জানি না? তাহলে আমার পক্ষে কি জানা সম্ভব যে আমার শরীরে কি কি ধরনের সমস্যা আছে বা এই ডায়েট চার্টটা আমার জন্য ঠিকঠাক কিনা? অনেক জায়গায় দেখি যে একটা ডায়েট চার্টে সব রোগের সমাধান। গুগল থেকে একটা ডাউনলোড করে নিলাম, এবার পুরো 14 প্রজন্ম ধরে হ্যাঁ, সেই ডায়েট চার্ট আমার মনে হয় যে এটা কিভাবে সম্ভব, কারণ আমার এক একজনের আকার আকৃতি এক এক রকম, আমার শারীরিক ওজনও এক এক রকম, আমার হাইট এক রকম, এক একজনের পেশা এক এক রকম, আমার ফুড হ্যাবিট এক এক রকম। হ্যাঁ, পেশার কথা তো আপনি বললেনই, তাহলে কিভাবে একটিমাত্র ডায়েট চার্ট সব রোগের সমাধান হতে পারে? আর পুষ্টিবিদের কাছে যাওয়ার অর্থ হচ্ছে আপনি এই ব্যাপারে সলিউশনটা পাবেন। ওই যে বললাম পুষ্টিবিদের কাজ আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যে আপনাকে জানানো কোন খাবারের মধ্যে কি আছে, কতটুকু পরিমাণে আছে, সেটা আপনার শরীরে গেলে কি কি ধরনের ভালো কাজে সাহায্য করবে, বা আপনার শরীরে কি কি ধরনের খাবারের ঘাটতি আছে, সেই ধরনের খাবারগুলো আপনি কোথা থেকে পাবেন, কোন সোর্স থেকে পাবেন, কিসের মধ্যে কোনটা বেশি আছে, এগুলো জানানো। আপনি যদি ঠিক সময় মতো পুষ্টিবিদের কাছে যান তাহলে অনেকগুলো রোগ থেকে মুক্তি পেতে পারেন। নাম্বার 1 ডায়াবেটিস ঝুঁকি এড়াতে পারবেন, হৃদরোগের ঝুঁকি এড়াতে পারবেন, কিডনি সমস্যার ঝুঁকি এড়াতে পারবেন। আর একটা ব্যাপার হবে যে আপনার অহেতুক মেডিসিন খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, খরচাও বাঁচবে। আপনি খুব প্রয়োজনীয় একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে ডায়েট চার্ট। সবাই আমরা এই ডায়েট চার্টের ব্যাপারে খুব অবসেসিভ। সবাই চায় যে আমার একটা ডায়েট চার্ট থাকুক, যেটাতে ফলো করে আমি একদম সুস্থ হয়ে যাব, আমাকে কোনো অসুস্থই হব না, আমাকে কোনো ওষুধ খেতে চাই না আমি। তো এই যে ডায়েট চার্ট, এটার কি কি কম্পোনেন্ট এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ বলেন তো? এটা গুরুত্বপূর্ণ এই কারণে, যখন আমি নিজে বুঝছি না কোন খাবারটা আমি কোন পরিমাণে নেব, কতটুকু পরিমাণে নেব, ওখানে প্রত্যেকটা ওই চার্টে কি প্রত্যেকটা খাবারের নাম উল্লেখ করা থাকে? অবশ্যই নাম উল্লেখ করা থাকে, পরিমাণ উল্লেখ করা থাকে, এবং কখন কখন খাবারটা সে খাবে, কি ফর্মে খাবো, যেটা কি রান্না অবস্থায় নাকি? অবশ্যই, এবং ডিটেইল থাকে। কিছু রান্না করতে গেলে অনেক সময় বলে দিতে হয় যে এই খাবারটা আপনি কি কিভাবে কোন প্রসেসে রান্না করলে আপনি পুষ্টিগুণটা বেশি পাবেন। এই জন্য ডায়েট চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব ডিটেইল একটা ডেসক্রিপশন থাকে। একদমই তাই। প্রত্যেকটা মানুষের ডায়েট চার্ট আলাদা, একদমই তার তাই, জীবনের সাথে রিলেটেড। একদমই তাই, অন্তত আমার কাছে তো সেটাই মনে হয়। ধরেন একজন মানুষ গাজরও পছন্দ করে আর আরেকজন মানুষ পেঁপে পছন্দ করে, আপনারা কি ডায়েট চার্ট করার সময় তার পছন্দটাকে গুরুত্ব দেন? সবার আগে। চমৎকার। কারণ আমি যদি মানুষের পছন্দের গুরুত্বই না বুঝি, না, ওটা একপাশে নিয়ে রেখে দেবে, এই কি নাকি বলে আমার সব পছন্দের খাবার বাদ দিয়ে দিয়েছে। আমি পরিমাণটা আমার মতো করে ঠিক করি, কিন্তু পছন্দের আইটেমগুলো রাখি। পছন্দগুলো শুনে নেন যে না, সে মনে হয় গাজর পছন্দ করে, তাহলে তার ডায়েট চার্টে গাজর রাখা জরুরি না। আমি একজন মানুষকে বললাম যে আপনি আপনার পেটে সমস্যা হচ্ছে, আপনি করলার জুস খাবেন, আপনার পেটের সমস্যা অনেকটা ভালো থাকবে। এখন সেটা খেয়ে সে কিছুক্ষণ পরে বমি করে দিল, তো সে উপকারটা বেশি হলো না অপকারটা হলো তার বেশি? এখন সে সেটা খেতে পারবে কিনা, স্মেলটা তার ভালো লাগছে কিনা, এটা অবশ্যই মাথায় রাখা জরুরি। অবশ্যই মাথায় রাখা জরুরি, কারণ সে যেটা নিতে পারবে না, সে যেটা কোনোভাবেই পছন্দ করে না, আপনি যখন তাকে সেটা দিক করতে বলবেন, সে হয়তো সেটাকে ধরবে না, কিন্তু সে আপনার কাছে আসা বন্ধ করে দিবে। একদমই তাই, একদম একদম। আমি নিজের বিপদ নিজে ডেকে আনতে চাই না। অবশ্যই ডায়েট চার্টটা আসলে মনের পক্ষে হতে হবে, একদমই তাই, হতে হবে, না হলে আমার ওটা মানতে ইচ্ছে করবে না। আরেকটা জিনিস, ডায়েট চার্ট তো আমরা এইজন্য খুব ভয় পাই যে গেলে কি না কি লিখে দিবে, ওটা তো খেতে পারবো না, পর একটা অপরাধ বোধ কাজ করবে যে আমি তো। আপনি হয়তো জানবেন নিষেধ করা জিনিস বেশি মিষ্টি লাগে, বেশি মিষ্টি লাগে। তো আমি যখন
আমি খাই না, অনেক খাবারই আমি খাই না, কিন্তু পছন্দ না, কিন্তু যখন কেউ একজন বলছে যে এটা খেও না, এটা খেলে কিন্তু এটা হবে, তখন সে কি করবে জানেন, মানে ওই খাবারটা তার বেশি বেশি খেতে ইচ্ছে করবে। ডায়েট চার্ট করার সময় এটাও মাথায় রাখতে হয় যে আমি বুঝছি যে ওনার ওই খাবারটাতে সমস্যা হবে এবং উনি ওটা বেশি খান, তারপরেও আমি তাকে পুরোপুরি না করছি না, বেশি বেশি মানা করা যাবে না, তাহলে তার ওটা বেশি বেশি করে করতে ইচ্ছে করবে, ক্রেভিংটা বেড়ে যাবে। একদমই তাই, ক্রেভিংটা বেড়ে যাবে, সেটাও মাথায় রাখা জরুরি। চমৎকার। সুপ্রিয় দর্শক, আজকে আমার সাথে সাথে আমার ধারণা আপনারাও অনেক চমৎকার বিষয় জানতে পেরেছেন। তবে আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ হচ্ছে। আমরা সবাই আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকব এবং এটা গুরুত্ব সহকারে সকল নিয়ম মেনে চলার চেষ্টা করব।